আমেরিকা আর ইরানের মধ্যে যে উত্তেজনা সেটা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই সংকটের আঁচ এসে লেগেছে পশ্চিমা দেশগুলোর বহু বছরের পুরনো বন্ধুত্বে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের প্রতি কঠোর নীতির কারণে আমেরিকা আর ইউরোপের ৭০ বছরের জোটে একটা গভীর ফাটল দেখা দিয়েছে। চলুন আজ আমরা দেখব কিভাবে একটা আঞ্চলিক সংঘাত এই ঐতিহাসিক জোটের ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। ভাবছেন কিভাবে এটা সম্ভব? একটা আঞ্চলিক সমস্যা কি করে ৭০ বছরের একটা পোক্ত সামরিক জোটকে প্রায় ভেঙে পড়ার দিকে ঠেলে দেয়? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ, আর এই গল্পের শুরু হয়েছিল একটা গোপন ইমেল থেকে। তাহলে চলুন প্রথমেই ফেরা যাক সেই বিস্ফোরক ইমেলটার গল্পে, যেটা কিনা খোদ পেন্টাগনের ভেতর থেকেই ফাঁস হয়েছিল। পেন্টাগনের ভেতর থেকে ফাঁস হওয়া এই ইমেলটা থেকে জানা যায় মিত্রদের শায়েস্তা করার জন্য একটা গোপন পরিকল্পনা চলছিল। ভাবা যায় ইরান ইস্যুতে পাশে না দাঁড়ানোর জন্য স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বের করে দেওয়ার মতো একটা চরম প্রস্তাবও দেওয়া হয়েছিল সেখানে। তবে মজার ব্যাপার হল, ন্যাটোর তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে তাদের প্রতিষ্ঠাতা চুক্তিতে কোনো সদস্য দেশকে বহিষ্কার বা বাদ দেওয়ার কোনো নিয়মই নেই। মানে সোজা কথায় এই ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো আইনি ভিত্তিই তাদের নেই। আসলে এই ইমেইলটা ছিল হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরে লুকিয়েছিল আমেরিকা আর ইউরোপের মধ্যে বাড়তে থাকা এক বিশাল বিভেদ, যা তাদের কৌশল এবং আদর্শ দুটোকেই আলাদা করে দিচ্ছিল। দেখুন, ইরানকে সামলানোর প্রশ্নে দুই পক্ষের নীতিতে ছিল আকাশ পাতাল তফাত। একদিকে আমেরিকা চেয়েছিল সর্বোচ্চ চাপ, কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক শক্তি দেখিয়ে ইরানকে কাবু করতে, আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন জোর দিচ্ছিল আলোচনার উপর। তারা চেয়েছিল উত্তেজনা কমাতে আর পরমাণু চুক্তিটা কোনোভাবে টিকিয়ে রাখতে। ইউরোপের এই নরম অবস্থানে আমেরিকার প্রশাসন যে কতটা বিরক্ত ছিল সেটা বোঝা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি তো প্রকাশ্যে তাদের অবিশ্বাস্য মিত্র বলেই দাগিয়ে দিয়েছিলেন। ওদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কিন্তু খুব সাবধানে পা ফেলছিলেন। তিনি বেশ কূটনৈতিকভাবে বলেন যে তার সরকার কোনো একটা অনানুষ্ঠানিক ইমেলের ওপর ভিত্তি করে চলে না, বরং আমেরিকার সরকারি অবস্থানের ওপরই তারা নজর রাখছে। আর একটা বড় মিত্র যুক্তরাজ্য আরও পরিষ্কার করে তাদের অবস্থান জানিয়ে দেয়। তারা বলে কোনো চাপের মুখেই তাদের যুদ্ধে জড়ানো যাবে না। তাদের কাছে সবার আগে হল ব্রিটিশ জনগণের নিরাপত্তা। এই যে কূটনৈতিক টানাপোড়েন, এর মধ্যেই মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি ইরানি কার্গো জাহাজ মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে জাহাজটা সামনে এগোতে থাকে। ঘটনাটা ছিল সিনেমার মতো। প্রথমে মার্কিন নৌবাহিনী জাহাজটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ইরানের বিপ্লবী গার্ড বা IRGCর কয়েকটি দ্রুতগতির নৌযান এসে হাজির হয় এবং জাহাজটিকে এসকর্ট করে নিজেদের বন্দরের দিকে নিয়ে যায়। আর শেষ পর্যন্ত সব বাধা টপকে জাহাজটা কিন্তু ঠিকই নিরাপদে বন্দরে পৌঁছে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ওই অঞ্চলে তখন আমেরিকার অন্তত ২৬টা যুদ্ধজাহাজ মোতায়েন ছিল, যার মধ্যে ছিল বিশাল বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশো। এত বড় সামরিক উপস্থিতি সত্ত্বেও ইরানের এই সাফল্য কিন্তু পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। একদিকে উপসাগরে এই অবস্থা, আর অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ বাড়ছিল। তবে এই চাপটা ছিল রাজনৈতিক এবং আইনি। আসলে এর কারণ হল আমেরিকার একটা বিশেষ আইন, ওয়ার পাওয়ার্স অ্যাক্ট। 1973 সালের এই আইনটা বানানোই হয়েছিল যাতে প্রেসিডেন্ট চাইলেই যখন তখন কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করতে না পারেন। এই আইন অনুযায়ী প্রেসিডেন্টের হাতে সময় ছিল মাত্র 60 দিন। ইরানে সংঘাত শুরু হওয়ার পর সেই সময়সীমা 1 মে শেষ হয়ে আসছিল। মানে প্রেসিডেন্টের জন্য ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত ঘুরছিল। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে রাস্তা ছিল দুটো: হয় সংবিধান ভেঙে যুদ্ধ চালিয়ে যাওয়া, না হলে ইরানের কাছে একরকম হার স্বীকার করে পিছু হটা। সমস্যা হলো, কংগ্রেস থেকে নতুন করে যুদ্ধের অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব ছিল, কারণ তার নিজের দলেরও অনেকে এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। বডউইন কলেজের অধ্যাপক স্যালার মোহেন্দেসির মতে ট্রাম্প ছিলেন একজন রাজনৈতিক জুয়ারি। তার মতো মানুষ সহজে হার মানার পাত্র নন। তাই এমন একটা ঝুঁকি ছিল যে তিনি হয়তো আইনের তোয়াক্কা না করে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারতেন। সব মিলিয়ে এই পুরো ঘটনা প্রবাহটা পশ্চিমা জোটের জন্য একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়ায়। এর ফলাফল ছিল বেশ গভীর আর সুদূর প্রসারী। আমেরিকা আর ইউরোপের মধ্যে বিশ্বাসের সম্পর্কে একটা বড় ধরনের ক্ষয় হয়। ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যায়, আর বিশ্বজুড়ে মিত্রতার রাজনীতি এক নতুন অনিশ্চিত অধ্যায়ে পা রাখে। এই পুরো সংকটটা আসলে একটা খুব মৌলিক প্রশ্ন আমাদের সামনে রেখে যায়।
যখন মিত্রদের মধ্যেই মতের মিল হয় না তখন নেতৃত্বটা দেবে কে? আর সেই নেতৃত্বের অভাবে এই বিশ্বজোটগুলোর ভবিষ্যৎই বা কী?